শেখ হাসিনা ডক্টর ইউনূসের হাত ধরে এবার ভারতের কলজায় আঘাত করলেন। জানা যায় ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদির। ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়, পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 60টা নতুন রাষ্ট্র নির্মিত হবে, আমরা জানিয়ে দিচ্ছি। এবার চোখে চোখ রেখা আসলে জবাব দিচ্ছে বাংলাদেশ। বিরল এক দৃশ্য দেখলাম আমরা। ইন্ডিয়া রামসালা ভাই দুইটাই আছে, এই জন্য দাদা বাবুদের মাথা ঠিক নাই। ভারত যদি ভুলবশত আমাদের উপর একটা ফুলের টাচ করে জাস্ট চায় না, বাংলাদেশ 4 থেকে যখন ভারতের উপর আক্রমণ হবে, আমরা সে বীরের জাতি একজন মরলে এখন 40 জন দাঁড়িয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতির উদ্দেশ্যে। শেখ হাসিনা ডক্টর ইউনূসের হাত ধরে এবার ভারতের কলজায় আঘাত করলেন। তো বন্ধুরা, শুধু তাই না, ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশ ও ভারতের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় একটি যুদ্ধ লেগে যেতে পারে, তাই আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমি চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকে মুফাজ্জল ইসলামের বক্তব্য। তিনি কি বক্তব্য দিলেন? ভারতীয় মিডিয়াতে আমাদের বাংলাদেশকে নিয়ে যথেষ্ট বাজে কথা বলছে, যথেষ্ট। এবং এই বাজে কথাটা শুরু হয়েছিল মোটামুটি শেখ হাসিনার পতনের পর থেকে। শেখ হাসিনার পতনের সাথে সাথে নিশ্চয়ই আর আমরা সমন্বয়কারীদের ওদের বেয়াদবিগুলো এতটা দেখিনি। সময় সময় পার হতে হতে এই বেয়াদবিটা বেড়ে গেছে। কিন্তু আমরা ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়াতে, আমাকে একটু ক্ষমা করবেন, আমার ঠান্ডা লেগেছে, তাই শরীরটা খুব একটা ভালো না, তারপরেও জাতির কারণে কথা বলতে বাধ্য হচ্ছি মনের জোরে। যা বলছিলাম, যে বর্তমানে এই সমন্বয়কারীদের সিচুয়েশনটা যা চলছে, এটা আসলে শেখ হাসিনার পতনের সাথে সাথে এতটা দেখিনি আমরা। যত দিন গেছে মনে হচ্ছে যে ইনটলারেন্সটা চরম আকার ধারণ করেছে। তো যাই হোক, ভারতের মিডিয়া একেবারে অ্যান্টি বাংলাদেশ বলবো, অ্যান্টি বাংলাদেশ এবং প্রো হাসিনা হয়ে গেছে। আপনারা জানেন আমি আওয়ামী লীগের রাজনীতির অধিকারের জন্য কথা বলে আসছি। আমি মনে করি যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রয়োজন, এবং বহুদলীয় গণতন্ত্র না থাকলে দেশে আসলে প্রকৃত গণতন্ত্র আসবে না। আমি আপনার মতামতকে যতই ঘৃণা করি, যদি আমি আপনাকে রাজনীতি করার অধিকার না দিই, তাহলে দেশে অপশক্তি রাইজ হয়, এবং তাই হয়েছে। গণতন্ত্র গত 15 বছরে একেবারে শেষ হয়ে গেছে, এজন্য এই অপশক্তিগুলো রাইজ হয়েছে। কিন্তু ইন্ডিয়াও বাড়াবাড়ি করছে, আমি মনে করি সব দিক দিয়ে ইন্ডিয়া বাড়াবাড়ি করছে। বাংলাদেশে হিন্দু মুসলিমদের যে টেনশন, এই টেনশনটাকে কাজে লাগিয়ে ওরা আরো ওদের মিডিয়াতে এটাকে উস্কে দিচ্ছে, যেটা আসলে ভারতের মিডিয়াদের কাছ থেকে আমরা আশা করিনি। ভারত একটি সুডো সেকুলার দেশ, কিন্তু সুডো সেকুলার দেশ হলেও দেশটাকে টিকে থাকার জন্য সেকুলারিজম থাকা বাঞ্ছনীয়। যদি দেশটাতে সেকুলারিজম না থাকে, তাহলে দেশটার ইউনিয়ন যেটা, এটা খুব বিপদে পড়ে যাবে, এবং সেটা পড়তে যাচ্ছে। নরেন্দ্র মোদীর শাসন আমলে এই সিচুয়েশনটা আরো খারাপ হয়েছে। এই সিচুয়েশনটা খারাপ হওয়ার কারণে আসলে আমি মনে করি যে বর্তমানে ভারত আরো খারাপের দিকে যাচ্ছে। ভারতের সিচুয়েশন, আমাদের সিচুয়েশন যতটা খারাপ, তার চেয়ে ভয়ঙ্কর সিচুয়েশন দাঁড়িয়েছে ভারত। আনফরচুনেটলি আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা ভারতের অমঙ্গল চাই না, কিন্তু আমরা শোষিত হতে চাই না। ভারতের ব্যাপারে আমার অনেক নালিশ আছে। আমার বাংলাদেশের উপর তো নিশ্চয়ই ভারত না, কিন্তু 1971 সালের পর থেকে ভারত কখনো আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেনি। কেউ সেটা বিশ্বাস করে না যে ভারত আমাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করেছে। আমার মনে মনে শেখ হাসিনা নিজেও বিশ্বাস করে না। আমরা বঙ্গবন্ধুকেও দেখেছিলাম এই ব্যাপারে সাবধান হওয়ার কারণে। উনি স্বাধীনতার পরপরই জানুয়ারিতে উনি ভারতের সৈন্যদেরকে দেশে পাঠিয়ে দিয়েছিলেন,
যদিও রক্ষী বাহিনীতে ভারতের বিশাল একটা প্রভাব কিন্তু ছিল, যার ফলশ্রুতিতে আলটিমেটলি বাংলাদেশে মিলিটারি ক্ষমতা নিতে হয়েছিল 75-এ। বর্তমানে যে বাংলাদেশের যে সিচুয়েশন, চলমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখছি যে সমন্বয়কারীরা বা ইভেন কি বাংলাদেশের সরকার এমনকি আসিফ নজরুল, ওনারা কিন্তু মোটামুটি এখন ডাইরেক্টলি অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা বলেন, ইন্ডিয়াকে ধমক দেন। অ্যাটলিস্ট গভর্নমেন্ট লেভেলে ইন্ডিয়া এতটা ধমকে কথা বলে না বাংলাদেশের সাথে। কিন্তু আমরা চিন্ময়ের ইস্যুতে প্রথমে যেটা ভেবেছিলাম, আসলে ব্যাপারটা আরো গভীর। দেখেন, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়। বাংলাদেশের সংখ্যালঘু বলা ঠিক না, আমরা সংখ্যালঘু কথাটা বাদ দিয়ে দিই। বাংলাদেশে আমাদের হিন্দু ভাইরা নির্যাতিত হয়, এটাতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে মুক্তচিন্তকরা নির্যাতিত হয়, কোনো সন্দেহ নেই। কিন্তু ভারতের চাইতে আমাদের অবস্থা বেটার ভাই, আপনারা যেভাবে দেখেন। এই সমীক্ষা নিয়ে বসতে পারেন, আমার সাথে বিতর্ক করতে পারেন। ভারতের চাইতে আমাদের অবস্থা বেটার, আমাদের বাংলাদেশে অবস্থা বেটার। তবে সর্বোপরি কথা হচ্ছে, এটাকে পুঁজি করা হচ্ছে, এটাকে পুঁজি করে এটাকে উস্কে দেওয়া হচ্ছে। এবং আমার অবাক লেগেছে যে চিন্ময় ছাড়া আর কোনো হিন্দু নেতা পাওয়া যায়নি। চিন্ময় সম্পর্কে আমরা এখন যা জানি, এটা এই জন্যই লাইমলাইটে এসছে যে চিন্ময়কে আমরা চিনতামই না। চিন্ময়কে আমরা চিনতামই না। হু ইজ চিন্ময়? চিন্ময়ের নামও জানতাম না, কোনোদিন শুনিও নি। চিন্ময়ের ব্যাপারটা এসছে মূলত ওই চট্টগ্রামে এসে একটি বিশাল গ্যাদারিং করার কারণে। এরপরে আমরা চিন্ময়ের কে চিনেছি। বাংলাদেশে হিন্দুরা তো নতুন নির্যাতিত হয়নি, আগেও নির্যাতিত হয়েছে। কিন্তু এত বড় গ্যাদারিং হওয়ার কারণ হচ্ছে শেখ হাসিনা নেই, ব্যাপারটি কিরকম। এবং চিন্ময়ের অনেকগুলো কথাবার্তা ভাষণে শুনেছি, বেশিরভাগ কথাই আমার কাছে ভালো লেগেছে, খারাপ লাগেনি। হ্যাঁ, বেশিরভাগ কথাই উনি যা বলেছিলেন ভ্যালিড কথাই বলেছিলেন। দু একটা কথা ছাড়া, যেমন উনি বলেছিলেন যে ভারতে যাওয়ার পথে যারা মারা যাচ্ছে, এটা বলার আগে বলুন কেন যেতে বাধ্য হচ্ছে। তবে দুইটাকে ইকুয়েট করা ঠিক হয়নি। ভারত আমাদেরকে গুলি করে হত্যা করছে আজকে বহু বছর। আমি ফেলানির ব্যাপারে আন্দোলন করেছিলাম, সেই প্রেস কনফারেন্স আপনারা নিউ ইয়র্কে যেটা করেছিলাম, সেখানে আমার বক্তব্য আপনারা শুনেছিলেন যে ভারত বাংলাদেশের মানুষদেরকে পাখির মতো মেরেই চলেছে, এবং সেই মারাটা বেড়ে গিয়েছিল শেখ হাসিনার শাসনামলে। তাই এটাকে কোনো মতে জাস্টিফাই করা যায় না। কিন্তু উনি কিন্তু এই ব্যাপারটা করে উনি কিন্তু আমাদেরকে অবাক করেছিলেন। যাই হোক, তবে চিন্ময়ের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারগুলো আরো বেরিয়ে এসছে। যেমন ধরুন, চিন্ময় উনি গত বছর থেকে ওনাকে নিষেধাজ্ঞা দিয়েছিল লন্ডন ইসকন থেকে, ইংল্যান্ডের। সেখানে আপনারা দেখেছেন, সেটা আমার রিপোর্ট না, সেটা যায় দিন, এবং আরো কয়েকটি পত্রপত্রিকায় সেটা এসছে। এবং সেটা আপনারা চাইলে ওনার উইকিপিডিয়া পেজে গিয়েও দেখতে পারেন যে আন্ডার 18 বাচ্চাদের কাছাকাছি উনি যেতে পারবেন না, উনি কোন রকম রিলিজিয়াস প্রোগ্রাম উনি হোল্ড করতে পারবেন, এরকম নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞাটা কিন্তু ওঠানো হয়নি। এরপর উনি এত বড় গ্যাদারিং করলেন, কেন বাংলাদেশের ইসকন ওনাকে আগে বহিষ্কার করেনি? উনি লাইমলাইটে আসা পর্যন্ত কেন বাংলাদেশের ইসকন ওনার প্রশ্নবিদ্ধ ব্যাকগ্রাউন্ডের জন্য ওনাকে অ্যাটলিস্ট সাসপেন্ড করেননি? ডাজন্ট মেক সেন্স। এতে করে আমি মনে করি হিন্দুদের অধিকার রক্ষা সংগ্রামে ক্ষতি হয়েছে। আপনারা যারা হিন্দু ভাই আছেন, আপনারা এটা মানতে হবে যে ওনার মতো একটা প্রশ্নবিদ্ধ ক্যারেক্টারকে সামনে আনার কারণে আন্দোলনে, হিন্দুদের অধিকারের আন্দোলনের, আর আপনি যত কথাই বলেন এটা সেটা উনি দুইটা আলাদা বিষয়, যত কথাই বলেন। যেমন বাংলাদেশে মোল্লা মৌলবীরা, অনেক বলাৎকারী মোল্লা মৌলবী আছে। যেমন আপনি বলাৎকারী মোল্লা মৌলবীকে আপনি কোনো মাদ্রাসার ইনচার্জ দিলে সেটা প্রশ্ন আসবেই, বা আপনি যদি কোনো বড় ইসলামিক দলের লিডার বানান সেই প্রশ্ন আসবেই। ঠিক একইভাবে
বাংলাদেশে কি হিন্দু ভাইদেরকে আর কোনো লিডার খুঁজে পায়নি যে ওনার মতো একটা প্রশ্নবিদ্ধ লোককে আনতে হবে? দেখেন, নর্দার্ন আয়ারল্যান্ডে যদি আপনি একটু ইতিহাস ঘাটেন, নর্দার্ন আয়ারল্যান্ডে দেখবেন যে সেখানে ব্রিটিশ স্পাইস, এখন আমি সেই বিষয়ে ট্রেনিং পেয়েছিলাম, আমি এসপিওনাজ কিভাবে কাজ করে কিনা কাজ করে সেটা আমি নর্দার্ন আয়ারল্যান্ডে KRW ল, একটি আমেরিকা ইংল্যান্ডের ইউকের ওয়ান অফ দ্য বিগেস্ট হিউম্যান রাইটস মানবাধিকার ল অফিস, যেখানে সিক্রেট সার্ভিস এবং ইত্যাদি কেসগুলো হয়, আপনার ছেলে দেখতে পারেন। সেখানে আমি এই বিষয়ে ট্রেন্ড হয়েছি কিভাবে কাজগুলো করে এই কেসগুলোতে। সেখানে ব্রিটিশ স্পাইরা একটা সময় তারা ওই পেডোফাইল যা প্রিস্ট ওদেরকে কাজে লাগিয়ে IRA, আইরিশ রিপাবলিকান আর্মি, এবং ওদের ভেতরে তারা, এবং সিন ফেইন যারা কিনা প্রো আইরিশ, ওদের ভেতরে পেনেট্রেট করিয়েছিলেন ব্রিটিশরা পেডোফাইল ক্যাথলিক প্রিস্টদেরকে দিয়ে। চিন্ময়ের এই পেডোফাইল ব্যাকগ্রাউন্ড অ্যালিগেশন প্লাস চিন্ময়ের ভারত প্রেম, ভারতের প্রতি তার একটা প্রেম আছে, এবং তার বিভিন্ন কথাবার্তা এগুলি প্রকাশ পেয়েছে, প্লাস ইসকনের ভূমিকা। ইসকন নরেন্দ্র মোদী শাসনামলে যথেষ্ট ফাইন্যান্সড হয়েছে বিভিন্নভাবে, অনেকগুলো প্রজেক্টে, আর্কিওলজিক্যাল প্রজেক্টেও বিভিন্ন প্রজেক্টকে, রামরাজ্য ইত্যাদি অনেকগুলো প্রজেক্টে ভারতে বিশেষ করে এই ইসকনের ফাইন্যান্সের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর ভূমিকা আছে। বাংলাদেশেও ইসকন ফাইন্যান্স এবং ইসকনের বিভিন্ন টেম্পলের ফাইন্যান্সের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর একটি ভূমিকা আছে। এ সব কিছু মিলিয়ে এটা বাংলাদেশ সরকার প্রমাণ করবে, এটা এখনো আমাদের কাছে তথ্য দিতে বাংলাদেশ সরকার বাধ্য নয়। একটা গন্ধ পাচ্ছি আমি একটা প্যাটার্ন এই ডেভেলপ হয়েছে, যেটা বললাম নর্দার্ন আয়ারল্যান্ডে পেডোফাইল প্রিস্ট, বাংলাদেশে ইসকন, এবং এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অফ নরেন্দ্র মোদী, রামরাজ্য, অখণ্ড ভারত, ইসকনের ফাইন্যান্স, পেডোফাইল প্রিস্ট, এই চিন্ময়, সবকিছু মিলে আমি এখানে একটা গন্ধ পাচ্ছি। বাংলাদেশের সরকার কেন, বিশ্বের যে কোনো সরকার, আপনারা জেনে রাখবেন এখানে, বিশ্বের যে কোনো সরকার, কারণ আমি নিউট্রালি কথা বলার চেষ্টা করি, আমি আশা করি আপনারা নিউট্রাল কথা বলার জন্য, শোনার জন্যই আমার এখানে আসেন। আমি কোনো দল কালা নই, আমি ভাই দেশ কানা, আমি বাংলাদেশের উপরে কোনো কিছুকে মনে করি না। যাই হোক, এনিওয়ে, আপনারা নিশ্চয়ই চান আমি দলমতের ঊর্ধ্বে আমার কথাগুলো বলি। তো যেটা বলছিলাম যে বাংলাদেশে এই যে ইসকনের যে সকল মুভমেন্টগুলো, এগুলোতে যে যে ঘটনা, যে অ্যালিগেশনগুলো আসছে ইসকনকে ব্যান করা সহ, ইসকনের নেতাদেরকে প্রশ্নগুলি করা প্রয়োজন যে আপনারা কেন ওনাকে বহিষ্কার করতে এত সময় নিয়েছেন? আপনারা কি কোনো প্রেসারে ছিলেন? ভারতের কোনো প্রভাব ছিল? এই প্রশ্নগুলো করতেই হবে। আপনি ছিল বা না ছিল, এই প্রশ্নগুলো করতেই হবে, প্রশ্নগুলো করা প্রয়োজন। প্রশ্নগুলো যদি সদুত্তর না পাওয়া যায়, এবং বাংলাদেশের সিক্রেট সার্ভিস এবং অন্যরা যদি সিআইএ সহায়তা ISI এর সহায়তায় যদি প্রশ্নগুলো রয়েই যায় এবং উত্তর না পাওয়া যায়, সেই ক্ষেত্রে ইসকনকে ব্যান করা যে মানে দাবিগুলো উঠেছে সেগুলো খতিয়ে দেখা দরকার। ব্যান না করলেও ইসকনের নজরদারিতে আনা দরকার ইসকনকে। যেমন আমি ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলোকে নজরদারিতে আনার পক্ষপাতী, আমি মনে করি এদেরকে আনতে হবে। ঠিক ইসকনও যদি জঙ্গি আচরণ করে তা আনতে হবে, কারণ আমাদের বাংলাদেশে ভারতের প্রভাবের ক্ষেত্রে, ভারতীয় প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে ইসকনের প্রভাব নতুন নয়। সেটা যদি আপনি যেতে চান তাহলে 71-ও যেতে হবে। 71-এ জর্জ হ্যারিসন, কনসার্ট ফর বাংলাদেশ, এবং সেখানে রবি শঙ্কর, ইসকন ইত্যাদি বিষয়গুলো আপনারা একটু যদি ভালো করে পড়াশোনা করেন, ঘাটেন, বাহামাস ওই অঞ্চলে শ্রীপ্রভুপদ, তার মাইগ্রেশন, অনেকগুলি ভাই আপাতভাবে হোয়াট আই সি, এটা আসলে সম্পূর্ণ সত্য নয় বলে আপনি প্রমাণ পাবেন।
তো তবুও আমি আম, মনে করি যে পৃথিবীতে আইন আছে, যে ন্যাশনাল সিকিউরিটির যখন প্রশ্ন আসে, টপ সিক্রেট কিছু বিষয় থাকে যেগুলো সরকার প্রকাশ করতে বাধ্য নয় জাতির কাছে, সেগুলো ফ্রিডম অফ ইনফরমেশনও বাধ্য নয়, সেগুলো কিছু রেস্ট্রিকশন থাকে, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সহ বিভিন্ন রকমের আইন আছে সারা বিশ্বে, যেগুলো 10 বছর কোনো দেশে 20, কোনো দেশে 30, কোনো দেশে 40, ইট ডিপেন্ডস কত বছর পরে সরকার আপনাকে প্রকাশ করবে। তাই ডিক্লাসিফাইড হতে অনেক সময় নেয়, এবং ন্যাশনাল সিকিউরিটির কারণে আসলে অনেক সময় লাগবে, রাইট, অনেক সময় লাগবে। তাই যদি ইসকনের নেতাকে আম, আমরা আপাতভাবে দেখেছি যে একজন বিএনপির নেতার কারণে, কমপ্লেনের কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, পতাকা উপরে পতাকা নিচে, বাংলাদেশের পতাকা উপরে থাকলো না, ইত্যাদি কারণে দেশদ্রোহিতার বিষয়গুলো এসছে। কিন্তু বিএনপির নেতাকে কিন্তু বিএনপি বহিষ্কার করেছিল, বহিষ্কার করেছে কারণ বিএনপির কাছ থেকে আগাম অনুমতি না নিয়ে উনি এই মামলাটি করেছিলেন। তবে এরপরে কিন্তু সেটা শেষ হয়নি, চিন্ময়কে কিন্তু বেল দেওয়া হয়নি, এবং সেটা সাসপেন্ড করা হয়েছে আগামী জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশের সরকার যদি ন্যাশনাল সিকিউরিটির কারণে ওনাকে গ্রেফতার করে থাকেন, তাহলে সেই ট্রায়াল ওপেন হতে হবে এমন কোনো কথা নেই, সেটা ক্লোজ ডোর হতে পারে, টপ সিক্রেট হতে পারে, বাংলাদেশের সরকার সেটা প্রকাশ করতে বাধ্য নয়, কারণ সেটা ন্যাশনাল সিকিউরিটি বিষয় থাকে। এই বিবরণগুলো যারা আইন পড়ে বা আইন জানেন তারা এই কথাগুলো জানার কথা, আপনারা জানবেন যে সরকার এসব কিছু প্রকাশ করতে বাধ্য নয়। তবে যে জিনিসটা গ্রহণযোগ্য নয় যে চিন্ময় উনি রাইট অফ লিগাল রিপ্রেজেন্টেশন পাবেন না, বা তাকে লিগাল রিপ্রেজেন্টেশন বা লয়ার দিতে লয়াররা ভয় পাবে, এটা গ্রহণযোগ্য না। যে উনি আদালতে গেছেন, নিয়ে যাওয়া হয়েছে ওনাকে বেইল করার জন্য কোনো লয়ার যেতে সাহসী পাচ্ছে না, এই সিচুয়েশনটা গ্রহণযোগ্য নয়। তবে যদি সরকারের পক্ষ থেকে আসে, যেমন অনেক বিষয় আছে যেটা সিক্রেট আমরা ওপেন কোর্টে করবো না, তাহলে সেটা ওপেনলি বলে দিলেই হয়, জাতিকে বিভ্রান্ত করার প্রয়োজন নেই। তথাপি বাংলাদেশের ভেতরে ভারত ইন্টারফিয়ার করে আসছে বহু বছর, সেটা স্বাধীনতা আগে আগরতলা ষড়যন্ত্র সহ বিভিন্ন বিষয়ে আমাদের পক্ষে কখনো সেটা কাজ হয়েছে, কখনো বিপক্ষে কাজ হয়েছে, কিন্তু স্বাধীনতার পর থেকে ভারত কখনো বন্ধুত্ব আচরণ আমাদের সাথে করেনি, কখনো না। আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে অনেক ক্ষেত্রে, ভারত আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে, ভারতীয়রা অনেকে, আনফর্চুনেটলি আমাদের ভারতীয় বন্ধুরা অনেক সময় আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে, কিছু হলেই তোমাদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি, এরকম একটা ভাব। দেখেন, আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা রক্ত দিয়েছি, ভারত আমাদেরকে হেল্প করেছে, কিন্তু এই হেল্প করা মানে আমাদের গলায় পাড়া দেওয়া নয়। ভারত যদি আমাদের প্রতি আগ্রাসী হয়, ভারতকেও ঠেকানোর ক্ষমতা বাংলাদেশিরা রাখে। এবার এটাই প্রমাণিত হচ্ছে। ভারত চাইলে আমাদের সঙ্গে দাদাগিরি করতে পারবে না, কিন্তু দাদাগিরি করার ভয়, জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশে অসম বাণিজ্য, তারপরে বর্ষা সিজনে পানি ছেড়ে দেওয়া, বিভিন্নভাবে আমাদেরকে বর্ডারে কিলিং করা, মূলা ঝুলানো, ব্রিক্সে আমাদেরকে না নেয়া, মূলা ঝুলিয়ে রাখা হয়েছে, নেয়নি। বা জাতিসংঘে কখনো ভারত আমাদের পক্ষে কাজ করেনি, কোনোদিনও না। তাই সবকিছু মিলে মানে আমার কথা হচ্ছে, বাংলাদেশের উপরে কোনো কিছু থাকতে পারে না। আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, আপনার ধর্মের কারণে আপনি যেমন সৌদি আরবকে প্রায়োরিটি দিতে পারেন না বাংলাদেশ চাইতে, আফগানিস্তানকে প্রায়োরিটি দিতে পারেন না বাংলাদেশ চাইতে, ঠিক একইভাবে আপনার ধর্মের কারণে, আপনার হিন্দু হওয়ার কারণে আপনি ভারতকে প্রায়োরিটি দিতে পারেন না। যদি দেন তাহলে আপনি দেশপ্রেমিক না, সিম্পল। আমি ভাই মনে করি ভারত কখনো আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেনি, এবং আওয়ামী লীগ সরকারের আমলে ভারত আমাদের সঙ্গে চরম দাদাগিরি দেখিয়েছে। বাংলাদেশের প্রতিটা সেক্টরে ভারতীয় এজেন্ট গুলো ঢুকে গেছে,
অনেকেই এখন সিচুয়েশন যে আরো সামনে খারাপ হয়, কি হবে? হোয়াটস ক্যান হ্যাপেন? ভারত আমাদেরকে ইনভেড করবে, ভারত আমাদের দেশে বোমা ফেলবে, তাদের সুপারসনিক মিসাইল দিয়ে আমাদেরকে ধ্বংস করবে? কিছুই করতে পারবে না। যদি করে তাহলে কি হবে? কি হবে বলেন? যদি ভারত আমাদেরকে বমিং করবে, দেখেন আমেরিকা আফগানিস্তান দখল করে রাখতে পারেনি, ইরাকেও রাখতে পারেনি, সিরিয়াতেও থাকতে পারেনি আমেরিকা। আর বাংলাদেশের 17 কোটি দেশকে ভারত বোমা মেরে দখল করে ফেলবে। যদি বাংলাদেশে ভারত বোমা মারেও রেজাল্ট ভালো হবে না। প্রথমত 1971 সালের যে ভারতের গর্ব, যে বাংলাদেশের পাশে ভারত ছিল, এই যে একটা গর্ব, এই গর্বটার সাথে সাথে চুরমাচুর হয়ে যাবে, সাথে সাথে ধূলিসাৎ হয়ে যাবে ভারতের এই গর্বটা, যে আমরা বাংলাদেশের পাশে ছিলাম। কারণ তারা তখন দখলদার হয়ে যাবে। 71 সালে তাদের যে বাংলাদেশের প্রতি যেই সহায়তার যে ইতিহাস, এটা জিরো হয়ে যাবে। বাংলাদেশে প্রথমত ভারত কখনো সরাসরি বমিং করবে বলে আমি বিশ্বাস করি না। সুতরাং ভারতের ওই অত অস্ত্র, আমাদের চেয়ে এত গুণ অস্ত্র শক্তিশালী বেশি, ইটস নট গোনা ওয়ার্ক। তারপরে কোন দেশ যদি বাংলাদেশের মতো কোন দেশকে, 70 কোটি জনসংখ্যার কোন দেশকে যদি তারা আক্রমণ করে বসে, বাংলাদেশে গেরিলা যুদ্ধ করবে, সন্ত্রাস ছড়িয়ে পড়বে পুরো চিকেন নেকে, ঠেকাতে পারবে না ভারত। ভারতে অসংখ্য, যে উত্তর পূর্ব যেগুলো নর্থ ইস্টার্ন যে সকল টেরিটরিগুলো আছে, অসংখ্য কারণ আছে সেখানে উত্তেজনা, সেখানে কখনো জাতিগত, কখনো ধর্মগত, এবং সেটা গত 100 বছরে ভারতের ডেমোগ্রাফি, রিলিজিয়াস ডেমোগ্রাফি পুরো চেঞ্জ হয়ে গেছে। নর্থ ইস্ট যে চিকেন নেকের এই পাশের যে রাজ্যগুলো, এখানকার রিলিজিয়াস ডেমোগ্রাফি, সেটা সিআই এর কারণে হোক, চায়নার কারণে হোক, ইসলামের কারণে হোক, পুরো ডেমোগ্রাফি চেঞ্জ। সুতরাং সেখানে ভারত হিন্দুত্ববাদী কোনো মুভমেন্ট করে কোনো ফায়দা করতে পারবেই না, বরঞ্চ নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আরো কমে আসবে। এবং ভারতকে টিকিয়ে রাখতে হলে সেকুলারিজমের বাইরে ভারত যত যাবে, ভারতের ইউনিয়ন তত দুর্বল হবে। ভারতে অনেকগুলো আপনার টেররিস্ট গ্রুপ লিস্টেড আছে, এবং সেই লিস্টেড টেররিস্ট গুলো যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এই বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো ভারতকে টুকরো করে দেওয়ার জন্য বহুত আগে থেকে প্রস্তুত। যেমন অখিল ভারত নেপাল একটা একতা সমাজ, এটাও আছে, আল বদর তো আছেই, তারপরে অল ত্রিপুরা টাইগার ফোর্স, আল কায়দা আছে, আল উমর মুজাহিদিন আছে, বাব্বার খালসা ইন্টারন্যাশনাল আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ওরাও অনেক তার তাণ্ডব করে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ছাড়াও আছে দিনদার আঞ্জুমান, আছে আপনার দুখতারান ই মিল্লাত, আছে গারো ন্যাশনাল লিবারেশন আর্মি, হারকাতুল মুজাহিদিন, তারপরে আছে আপনার হারকাতুল আনসার, হিজবুত মুজাহিদিন, ইন্ডিয়ান মুজাহিদিন, ইন্টারন্যাশনাল শিখ ইউথ ফেডারেশন, তারপরে আছে ইসলামিক স্টেট অফ ইরাক, এটা ওখানে কাজ করে, তারপরে আছে আপনার জাইশে মোহাম্মদ, তারপরে আছে জামাতে মুজাহিদিন আছে, তারপরে আছে আপনার জম্মু কাশ্মীর ইসলামিক ফ্রন্ট, তারপরে আছে আপনার কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন, তারপরে আছে এগুলো উচ্চারণ করা একটু ডিফিকাল্ট আমার পক্ষে, কাঙ্গলা পাক কমিউনিস্ট পার্টি, তারপরে আছে খালিস্তান কমান্ডো ফোর্স, খালিস্তান লিবারেশন ফোর্স, খালিস্তান টাইগার ফোর্স, খালিস্তান জিন্দাবাদ ফোর্স, লস্কর-ই তাইয়বা, লিবারেশন টাইগার ফোর্স অফ তামিল নিলাম, ওখানেও অ্যাক্টিভ আছে, শুধু শ্রীলঙ্কায় নয়। তারপরে আছে আপনার মণিপুর পিপলস লিবারেশন ফ্রন্ট, তারপরে মাওয়িস্ট কমিউনিস্ট সেন্টার, মুজাহিদিন হিন্দুস্তান, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট বরোদাল্যান্ড, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ত্রিপুরা, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল নাগাল্যান্ড, তারপরে আছে আপনার পিপলস লিবারেশন আর্মি পিএলএ, পিপলস রেভলিউশনারি পার্টি অফ কাঙ্গল পাক, তারপরে আছে স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট ইন্ডিয়া, তামিলনাড়ু লিবারেশন, তামিল ন্যাশনাল অনেক অনেক অনেক, যারা কিনা আপনার অস্থির হয়ে আছে ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান স্টেটগুলোকে এবং ইসলামিক এলাকাগুলো, যেমন ধরুন কাশ্মীর সহ, এমনকি তামিলেও অনেক কিছু আছে, যেগুলো কিনা ভারতকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার জন্য উঠে পড়ে আসে। ভারতের নর্থ ইস্টকে কন্ট্রোল করতে হলে চিকেন নেক দিয়ে আপনাকে যেতে হবে।
আর বাংলাদেশে যদি ইন্ডিয়া কোন রকম ফোর্স ইউজ করে, ভারতের সেপারেটিজম ইনসার্জেন্সি মুভমেন্ট চরম আকার ধারণ করবে। বাংলাদেশ ভারতের আর্মি ডিপ্লয়মেন্ট ভারতের জন্মলগ্ন থেকে জায়গায় জায়গায় ওই প্রিন্সলি স্টেটগুলো, হায়দ্রাবাদ, সিকিম, এগুলো দখল করা, কাশ্মীর ছাড়াও ওদের ইন্টারনালি আর্মি ডিপ্লয়মেন্ট বহু বছর ধরে আছে। যেমন ধরেন অপারেশন পোলো 1948 যেটা ছিল হায়দ্রাবাদে, তারপরে গোল্ডেন টেম্পল রেইড 1955 পাঞ্জাবে, তারপর আর এগুলো সব মিলিটারি ক্যাম্পেইন। তারপরে অপারেশন বিজয় 1961 গোয়া দমন দিউ, অপারেশন ব্লেজ 1965 ইন্ডো পাক বর্ডার, অপারেশন রিডল 1965 পাঞ্জাব সেক্টর, অপারেশন নেপাল 1965 শিয়ালকোট সেক্টরে, তারপরে আপনার আছে অপারেশন স্টিপল প্লেস, এটা স্টিপল চেস 1971, এটা আছে রেড করিডোরে, অপারেশন কার্দুস লিলি 1971 ইন্ডো পাক বর্ডার, তারপরে আছে আপনার অ্যামালগামেশন অফ সিকিম 1975 সিকিম, অপারেশন ব্লু স্টার 1984 পাঞ্জাবে, তারপরে অপারেশন উডরোজ 1984 পাঞ্জাব, অপারেশন মেঘদূত 1984 সিচেন গ্লেসিয়ার ইন্ডিয়া, তারপরে আছে অপারেশন শিবালাক 1985, এটা আছে আপনার কর্ণাটকে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, হিমাচলে প্রদেশে, হরিয়ানায়, উত্তরপ্রদেশে, অপারেশন ব্ল্যাক থান্ডার আপনার হয়েছে 1986 পাঞ্জাবে, অপারেশন প্যাসিফিকেশন পাঞ্জাবে 1986, অপারেশন ব্লুবার্ড 1987 মণিপুরে, তারপর আছে গোল্ডেন টেম্পল রেইড, সেকেন্ড রেইড আর কি 1987 পাঞ্জাবে, অপারেশন পাওয়ান 1987 শ্রীলঙ্কায়, অপারেশন ব্ল্যাক থান্ডার 1988 পাঞ্জাব, অপারেশন নাইট ডমিনেন্স 1990 থেকে 1994 পর্যন্ত এটা চলেছিল পাঞ্জাবে, তারপর অপারেশন রক্ষক 1990 পাঞ্জাব, অপারেশন বদি পাহাড় 1991 পাঞ্জাব, অপারেশন ইলেকশন 1992 পাঞ্জাবে, গোল্ডেন টেম্পল তৃতীয়বারের মতো 2003, তারপরে 1992, তারপর অপারেশন শার্প বিনাশ এটা 2003-তে জম্মু কাশ্মীর, তারপরে সে অপারেশন ব্ল্যাক টর্নেডো মুম্বাই মহারাষ্ট্রে, অপারেশন অল আউট 2017-এ, তারপরে আবার 2015-এ ইন্ডিয়ান কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন মায়ানমার 2015 মায়ানমার, অপারেশন কাম ডাউন 2016 জম্মু কাশ্মীর, অপারেশন র্যান্ডম পেহাক 2020 এটা জম্মু কাশ্মীর, অপারেশন দেবী শক্তি 2021-এ পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, অপারেশন গঙ্গা 2022 ওরা ইউক্রেনের ওনাদের লোকগুলি ছিল অনগোয়িং যেগুলো অপারেশনগুলো আছে। তারপরে অপারেশন রক্ষক 1991 থেকে চলমান আছে জম্মু কাশ্মীর পাঞ্জাবে, অপারেশন গুডউইল 1998 থেকে চলমান আছে জম্মু কাশ্মীরে, অপারেশন গুড সামারিতান মণিপুরে, নাগাল্যান্ডে চলমান আছে, অপারেশন অল আউট কাশ্মীর 2017 থেকে চলমান জম্মু অ্যান্ড কাশ্মীর, অপারেশন স্নো লেপার্ড 2020 লাদাখ চলমান। এই সিচুয়েশনে ভারত বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করবে? অ্যাবসার্ড। আমরা যদি ভারতকে উঠতে বসতে থ্রেটও দেই, ভারত কিছুই করতে পারবে না। সুতরাং ভাই পাকিস্তানে কারে বলেন ভাই রাজাকার? আমি রাজাকার নাকি? পাগল নাকি? আমার চাইতে বেশি জামাতের বিরুদ্ধে কথা অনলাইনে অফলাইনে আজ পর্যন্ত কেউ বলেনি। ভাই আমাকে জেনে কথা বলবেন, নো মি ফার্স্ট। আমি দেশপ্রেমিক, বাংলাদেশের উপরে আমার কাছে কেউ নেই। জেনে কথা বলেন, জেনে কথা আমার সম্বন্ধে জেনে কথা বলেন, হঠাৎ করে নতুন অনলাইনে এসে কথা বলবেন না। আমি কোনো দল কারণ আমি কোনো দলের ধারধারি না। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, শিবির, I don't give a damn about any of them. ইন্ডিয়া, পাকিস্তান, I don't give a damn. কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে আলটিমেটলি ইন্ডিয়া কিছুই করতে পারবে না বাংলাদেশকে। এই জুজু ভয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলাদেশে রিফর্মড আওয়ামী লীগ হতে হবে। বাংলাদেশে রিফর্ম আওয়ামী লীগ না করলে আপনি যদি মনে করেন বাংলাদেশে কোনো ফায়দা আসবে ইন্ডিয়ার সহায়তায়, ইউ আর রং। এটা হবে না, এটা হবে না। বাংলাদেশকে ভারত কোনোদিন আক্রমণ করবে না, আই ডোন্ট থিঙ্ক সো। এটা কোনোদিন হবে না।
সিম্পল হবে না। যদি বাংলাদেশের সঙ্গে ভারতের গন্ডগোল হয়, দেখেন নরেন্দ্র মোদী কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করেছিল, পারবে না। সেটা হলো হাসিনা দিয়ে বাংলাদেশ কন্ট্রোল হয়নি। ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রণালয়ে আপনি বলতে পারেন তুলসী গাবার্ড কিনেছে। তুলসী গাবার্ড ইসকনের প্রভাব জিরো করে দিলে তুলসী গাবার্ড কিছুই করতে পারবে না। ভারতে আরো আমেরিকায় আরো কয়েকজন ইন্ডিয়ানকে আনা হয়েছে, বিবেক রামাস্বামী সহ আরো কয়েকটা আনা হয়েছে। এনারা কাঁটা দিয়ে কাঁটা তোলে, এটা ওয়েস্টার্ন পুরনো পলিসি। ঋষি সুনাক যখন ক্ষমতায় এসেছিল, অনেক ভারতীয়রা, এমনকি আমরাও খুশি হয়েছিলাম, তাই না, যে ঋষি সুনাক আমাদের দুঃখ বুঝবে। ঘোড়ার ডিম কিছুই বুঝে নাই। বরঞ্চ সে সবচাইতে বেশি ইতিহাসে ব্রিটেনে অ্যান্টি ইমিগ্রেন্ট পলিসি হাতে নিয়েছে, হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা। তাই ঋষি সুনাককে ভারতীয়রা ভোটই দেয়নি, সেকেন্ড টার্মে ভোটই দেয়নি ঋষি সুনাককে। ঠিক একইভাবে তুলসী গাবার্ড এবং ওরা এসে ভারতের ইন্টারেস্ট সার্ভ করবে? নো, তারা আমেরিকান ইন্টারেস্ট সার্ভ করবে। আপনারা ভুলে গেলে চলবে না, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি সহ বিভিন্ন ক্ষেত্রে, FBI বিভিন্ন ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প অনেক পরিবর্তন আনবেন বলে উনি বলেছেন। এই ব্যাপারে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং অন্যরা, অনেক স্টাফরা তারা খুশি নয় এই ব্যাপারে ট্রাম্পের উপরে। তাই ট্রাম্প এসে একেবারে আমূল পরিবর্তন করে বাংলাদেশকে লাথিতে ফেলে দিবে, ইট ইজ রং। বা হিন্দুদের পক্ষ নিবে, হিন্দুত্ববাদীদের পক্ষ নিবে, এটাও ঠিক না। আপনার 71-এর আগে আমেরিকার কাছে ইম্পর্টেন্ট ছিল বেশি পূর্ব এবং পশ্চিম পাকিস্তান, কারণ তখন পৃথিবীতে আমরা ছিলাম পঞ্চম শক্তিশালী দেশ, দুটো দেশ মিলে। 1971-এর আগে দুই পাকিস্তান, এবং এই দুই পাকিস্তান পলিসিতে আমেরিকা খুব খুশি ছিল। চাই আইয়ুব খানকে রেড কার্পেট ওয়েলকাম দিয়েছিল জন এফ কেনেডি। জন এফ কেনেডি ইতিহাস যদি দেখেন, রেড কার্পেট ওয়েলকাম দিয়েছিল, দারুণ ওয়েলকাম দিয়েছিল আইয়ুব খানকে জন এফ কেনেডি। তাই আমেরিকা এই দুটো দেশকে একসাথে, জিয়াউল হক আর জিয়াউর রহমান পলিসি বলেন যেটা বলেন, একসাথে ইন্ডিয়ার চেয়ে বেশি ট্রাস্ট করে। এবং এই ট্রাস্ট আরো সুদৃঢ় হয়েছে যখন রাশিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে, পরোক্ষ সংঘর্ষের ক্ষেত্রে ইন্ডিয়ার রাশিয়া থেকে সরে আসেনি। কিন্তু বাংলাদেশ পাকিস্তান কিন্তু চাইলে সরে যেতেও পারে, রূপপুর পাওয়ার আর যেটি বলেন, রাশিয়া থেকে কিন্তু সরে যেতে পারে, একটু ব্যালেন্স করে আলটিমেটলি আমেরিকার পক্ষেই থাকতে পারে, ইতিহাস তাই বলে। দুই পাকিস্তান ছিল যেমন তাদের কাছে প্রিয়, এখন বাংলাদেশ পাকিস্তান যদি একসাথে হতে পারে, আমেরিকার কাছে একসাথে হতে বলতে পারে, পলিসিগত ভাবে একসাথে হতে পারে, সেই জিয়াউর রহমান জিয়াউল হকের মতো, তাহলে বাংলাদেশ প্রায়োরিটি পাবে ভারতের কাছে, আমেরিকার কাছে। এবং চায়না চাচ্ছে যে এই উপমহাদেশ থেকেও আমেরিকার প্রভাব শেষ হোক, কারণ তারা মধ্যপ্রাচ্য অলরেডি আমেরিকার প্রভাবটা কমিয়ে ফেলেছে, আফ্রিকাতে তো কমিয়েছেই, আফ্রিকাতে কমেছে, মধ্যপ্রাচ্যে কমেছে, উপমহাদেশে কমুক, এটা চায়না চায়। তাই জামাতের নেতা কিন্তু চায়না হয়ে এসছে, এটা বোঝাতে। অতএব বাংলাদেশের পাশে থাকবে চায়না ইন্ডিয়ার থেকে বেশি, প্রশ্নই ওঠে না ইন্ডিয়ার পাশে থাকা। আর আমেরিকা ব্রিক্স এর কারেন্সির ব্যাপারে কনসার্ন। আমেরিকার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ডলার, এই ডলারের উপরে আঘাত আসবে ব্রিক্স এর কারেন্সির কারণে। এটার ব্যাপারে আমেরিকা খুশি। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই ঘোষণা দিয়েছেন যে তারা ব্রিক্স দেশগুলোতে, বিশেষ করে ইন্ডিয়া সহ, শতভাগ তারিফ বা ট্যাক্স বাড়াতে যাচ্ছেন, শতভাগ। এই থ্রেট কিন্তু অলরেডি ট্রাম্প ক্ষমতা আসার আগেই দিয়েছেন, আমেরিকা ফার্স্ট। তাই সেই নীতিতে কিন্তু ভারত মাইনকে চিপায় পড়বে আমেরিকার সাথে, বাংলাদেশ পড়বে না, কারণ বাংলাদেশ ব্রিক্সে নেই। সবকিছু মিলিয়ে ভারতকে জমা খরচ দেওয়ার কিছু নেই। হাসনাত আব্দুল্লাহর একটি কথা আমার ভালো লেগেছে, ছেলেটা একটা বেয়াদব ছেলে, কিন্তু একটি কথা ভালো লেগেছে, একটি কথা সে ভালো বলেছে, সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী সহ ভারতের সঙ্গে যে সকল গোপন চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো প্রকাশ করতে হবে। এটা আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সকল চুক্তি হয়েছে, এই গোপন চুক্তিগুলো প্রকাশ করতে হবে বাংলাদেশের সাথে। আর আপনারা যারা হাসিনা করেন, ফর গডস সেক,
100 বছর না 1000 বছর হাসিনার ক্ষমতা আসতে পারে। এইসব বাদ দেন। আওয়ামী লীগকে রিফর্ম করার কথা বলেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা যথেষ্ট সাফার করছেন। শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শেখ হাসিনা টোটালি ফেইলার অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। বর্তমানে আজকের পরিস্থিতির জন্য সোজাসুজি হাসিনা দেয়, সরাসরি হাসিনা দেয়। বাংলাদেশের ইতিহাসে এত বড় পুলিশ করাপশন হয়নি। আপনার বেনজির কটা দেখাতে পারবেন? অন্য শাসন, অন্য সবার সময় হয়েছে, কিন্তু এত বড় পুলিশের প্রশাসনের ক্ষতি কে করেছে? হাসিনা ছাড়া। হাসিনা জানতেন না যে বেনজির কি? উনি নিজে হাতে মালা পরিয়ে দেন নাই। 2013-14 যখন ওই বেনজির যখন বাংলাদেশের পুলিশ, ঢাকা শহরের পুলিশের দায়িত্বে ছিল, তখন বেনজির শেখ হাসিনার পা চাটেনি, শেখ হাসিনা অন্ধ হয়ে যাননি বেনজির ব্যাপারে। বাংলাদেশে এত বড় রেভিনিউতে এত বড় মতিয়ারের মতো এত বড় করাপ্ট লোক কি কখনো ইতিহাসে ছিল? এত করাপশন। বাংলাদেশের মিডিয়াকে কি ডিজিটাল আইসিবিটা বিভিন্ন করে গণহত্যা করা হয়নি? হ্যাঁ, বিএনপির আমলে হত্যা হয়েছে। বিএনপির আমলেও রাজাকার, আল বদর, আল শামস ইত্যাদি শব্দগুলো ব্যান করে দেওয়া হয়েছিল, যেটা আমাদের ইতিহাস জানার ক্ষেত্রে আমাদের জন্য বাধাগ্রস্ত করেছিল বিএনপি। বিএনপিও মাদ্রাসাকে তেলিয়েছিল, মাদ্রাসাকে তেলিয়েছে, জামাতকে তেলিয়েছে, আলী হাসান মুজাহিদ এরকম শয়তানদেরকে তারা মন্ত্রী বানিয়েছে। বিএনপি বানিয়েছে তো, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামীর মতো শয়তানদেরকে মন্ত্রী বানিয়েছিল। এগ্রিড আপনাদের সাথে আমি। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছে। আপনি যখন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করবেন, অপশক্তি রাইজ করবে কেন? করবে না? অপশক্তি রাইজ হয়নি? আপনি গণতন্ত্রকে হত্যা করেছেন গলা টিপে। আপনার 21শে আগস্ট গ্রেনেড হামলার জুজুর ভয় আপনাকে পেয়ে বসেছিল, পেয়ে বসেনি। সত্য কথা বলবেন। বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে দলীয়করণের মাধ্যমে। সব সরকারই করেছে ভাই কম বেশি। কিন্তু শেখ হাসিনার সময়ের মতো চিফ জাস্টিসকে তো পালাতে হয়নি, যেমন সিনহা পালিয়েছিল দেশ ছেড়ে। বিচার বিভাগের স্বাধীনতাকে তো গলা টিপে হত্যা করা হয়েছিল সংবিধানের পরিবর্তন। বিচারকের নিয়োগের ক্ষেত্রে, বিচারকের সরানোর ক্ষেত্রে অস্বীকার করেন কেন? অস্বীকার করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে মাদ্রাসা দিয়ে ভরেছে, এর জন্য দায়ী কে? শেখ হাসিনা। উনি ওনার দলীয় নেতাকর্মীদেরকে, যারা প্রকৃত ডেডিকেটেড নেতাকর্মী, তাদেরকে উনি নেগলেক্ট করে সমস্ত ধান্দাবাজ পাটপাটদেরকে উনি নেতা বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, যার ফলশ্রুতিতে এখন এদেরকে আপনি খুঁজেও পান না। খুঁজে পান? এই দলের টান্তি লগ্নে যারা এখানে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছে, দলের কর্মীদের ঘাড়ে পাড়া দিয়ে যারা রাজনীতি করেছে, আওয়ামী লীগের দুঃসময়ে, ছাত্রলীগের দুঃসময়ে, ওরা কোথায়? ওনারা তো আরামে আসে বসে আছেন। আমি তো কথা বলি কম বেশি আওয়ামী লীগের ডিফেন্ডের, আওয়ামী লীগ রাজনীতি করার অধিকারের পক্ষে আমি যতটুকু করেছি, আমি মুফাজ্জল ইসলাম যতটুকু করেছি। দল ক্ষমতা হারানোর পর থেকে আজ পর্যন্ত কোন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কোন কর্মী আমার সাথে বেশি কথা বলেনি আওয়ামী লীগের পক্ষে। আমার সাথে বেশি বলেনি যে আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার আছে, ছাত্র লীগের কর্মীদেরকে তোমরা মারতে পারবে না, ওদের জীবন ধ্বংস করতে পারবে না। আমার সাথে কেউ বলেনি। কোথায়? আমি তো আওয়ামী লীগের হাজার কোটি টাকা খাইনি। সুতরাং আজকে যে সিচুয়েশন, চলমান সিচুয়েশন, এই সিচুয়েশন যে গণতান্ত্রিক একটা দল থাকতো, তাহলে ইন্ডিয়া নিয়ে আমাদেরকে কনসার্ন হতে হতো না, আমরা মৌলবাদীদের রাইজ দেখতাম না। এখন বাংলাদেশকে ডিফেন্ড করার মতো সিচুয়েশন তো নাই, তাই মৌলবাদীদের ঘাড়ে চাপতে বাধ্য হচ্ছি, কারণ ওদিকে হিন্দুত্ববাদীরা ফাল পারে। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সিচুয়েশন বর্তমানে, বাংলাদেশে হিন্দুদের উপরে যতটুকু অত্যাচার হয়েছে, ভারতের পতাকা পদদলিত করা হয়েছে, আমি আপনার সাথে একমত, এটা অন্যায় হয়েছে। কিন্তু ডিপ্লোম্যাটিক কনসুলেটে যখন আপনি ঢুকে পতাকা নামাবেন ইন্টারন্যাশনালি, এটা সবচেয়ে জঘন্য কাজ। ভারত অলরেডি ডিপ্লোম্যাটিক্যালি বিপদে পড়ে গেছে। এখন এটা হিন্দু মুসলিম একটা ইস্যু হয়ে গেছে। সুতরাং বাংলাদেশে আগামীতে ভাই ইলেকশন হচ্ছে না, আগামী 3 বছর কোনো ইলেকশন হবে না। আপনি ভোটার তালিকা করবেন, চলে যাবে 2016, পার হয়ে যাবে। তারপরে আপনি ভোটার তালিকা না করে আপনি উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেয়র একটাও নাই, মেয়র পুনর্নির্বাচন, আপনি কবে ইলেকশন দিবেন? আপনি ইলেকশন 3 বছর আগে হবে না, কিচ্ছু হবে না।
ইন দ্য মিন টাইম জামাতকে দিয়ে বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেশন চালাবেন, মাঝে মাঝে বিএনপির একটা ইনফ্লুয়েন্স থাকবেন ন্যাশনাল গভর্নমেন্ট করে যদি হয়। এছাড়া 2000 আগামী 3 বছর কোনো নির্বাচন হবে না ভাই। আমাদেরকে এর ভিতরে যেতে হবে। তবে একটা জিনিস হওয়া উচিত, ভারতের দাদাগিরি বন্ধ করা উচিত। ভারত ফর দ্য লাস্ট টাইম টিট ফর ট্যাট করবে, এবং ভারত যদি বাংলাদেশ নিয়ে ফাইজলামি করে, ভারত ডিস্টেবিলাইজ হয়ে যাবে। এটা ভারত হারায় বুঝবে। আমাদের কিছুদিন আগে আপনার কিছুদিন আগেও শুনেছি বিজেপির নেতা থ্রেট দিত, হ্যাঁ, যে বাংলাদেশ দখল করে ফেলবে হিন্দুদের রক্ষার জন্য। এই পরিকল্পনা ছিল, বাংলাদেশ দখল করে ফেলবে হিন্দুদের বাঁচানোর জন্য। এই চিন্ময়কে দিয়ে ফাইজলামের জায়গা পায় না, এগুলো কিছু হবে না। আমাদের ইন্টারনাল ম্যাটার আমরাই সমস্ত সমাধান করব। বাংলাদেশে হিন্দু ভাইদেরকে রক্ষা করা আমাদের কর্তব্য। এটা বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণই বঙ্গবন্ধু বলে গেছে। আমি সৌদি আরব ভালোবাসি না বাংলাদেশের চাইতে, নো, আমি বাসি না। কে বলেছে আপনাকে? সোহাগরা আপনাকে কে বলেছে? না, আমি সৌদি আরবকে বাংলাদেশের চেয়ে বেশি ভালোবাসি না। আমি তো বাসি না, আপনি চেয়ে ভারত। আমি আশা করবো আপনি বাংলাদেশের চেয়ে বেশি ভারতকে ভালোবাসবেন না। আপনি হিন্দু হলে ভারত ভালোবাসতে হবে কেন? কেন আপনি মুসলিম হলে সৌদি আরব ভালোবাসতে হবে কেন আপনাকে? এটা ইসলামও বলে না, ইসলাম এটা বলেন আপনার, সিম্পল। সুতরাং আমি ভাই দল কারণ না, আমার কাছে আওয়ামী লীগ বিএনপি এগুলো ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমার বাংলাদেশকে পাকিস্তান প্রভাব মুক্ত রাখতে। পাকিস্তান অলরেডি বাংলাদেশের সব জায়গায় অস্ত্র দিয়ে ফ্ল্যাট করে দিয়েছে। বাংলাদেশকে ঘাটানো ভারতের উচিত হবে না, কারণ এটা যদি স্পিল ওভার করে, আপনি ওই টেরিটরিগুলো দেখেন না, 7 সিস্টার্স, যে রিলিজিয়াস ডেমোগ্রাফি দেখেন, রিলিজিয়াস ডেমোগ্রাফি দেখেন আপনি ওইসব জায়গায়, ভারতের রিলিজিয়াস ডেমোগ্রাফিগুলো দেখেন, ওই যে 7 সিস্টার্সে হিন্দুত্ব বাদ দিয়ে সেখানে কাজ হবে না ভাই। দিস হোয়াট ইট ইজ। আমাকে বুঝতে পারেন না, আমি বুঝি না ভাই। আপনি কি আমাকে আওয়ামী লীগ আশা করেন? আমি আওয়ামী লীগ না, আমি জিয়া প্রেমিক। আমি স্ট্রেট কথা বলি আপনাদেরকে। আমি বিএনপির, আমার সাথে বিএনপির সমালোচনা কোন জিয়া প্রেমিক করে না। আমি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের সংগ্রাম আমি করি। আওয়ামী লীগের উপরে নিপীড়ন করা যাবে না সেই সংগ্রাম আমি করি। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের সংগ্রাম আমি করি। ছাত্রলীগকে চর্চা করা যাবে না সেই সংগ্রাম আমি করি। কিন্তু শেখ হাসিনাকে আমি পছন্দ করি না। আমি ক্লিয়ার। আমাকে বুঝতে হলে রকেট সায়েন্টিস্ট হইতে হবে, আপনাকে আমি একটু জিনিয়াস হইতে হবে, গাধা হলে হবে না, একটু জিনিয়াস হইতে হবে, একটু ট্যালেন্টেড হইতে হবে আমাকে বুঝতে হলে। আপনারা যারা আওয়ামী লীগ শেখ হাসিনার অন্ধপ্রেমিক, তারা আপনি হয়তো বা চিন্ময়কে এখন সাপোর্ট করতে পারেন। আপনারা চান যেভাবে বাংলাদেশে ডিস্টেবিলাইজ হোক। আপনারা হিন্দুদের অধিকারের কথা বলেন, অ্যাট দ্য সেম টাইম চিন্ময়কে, পেডোফাইল চিন্ময়কে আপনারা ডিফেন্ড করতে চান। আমি তো ভাই পেডোফাইল চিন্ময়কে ডিফেন্ড করবো না। আমি হিন্দুদের অধিকারের কথা বলি, কিন্তু এর অর্থ এই নয় যে আমি পেডোফাইল চিন্ময়ের উপর ভর করে আমি দেশকে ডিস্টেবিলাইজ করবো। নো। সুতরাং আপনাদের সঙ্গে আমার পার্থক্য থাকবেই। দিস হোয়াট ইট ইজ। যারা আপনারা দেশপ্রেমিক, বাংলাদেশে হিন্দু হন মুসলিম হন, তারা আরেক দেশের বাইরের শক্তির উপর নির্ভর করে আপনি দেশকে গাইড করতে পারেন না। দিস হোয়াট ইট ইজ। আমার কোনো আসা যায় না। আপনার ভারতীয় হন যেই হন, আমার বাংলাদেশ নিয়ে আপনার ঘাটাতে অধিকার রাখেন না, নো চান্স। এই বিষয়ে আমরা সবাই ইউনাইটেড। সিম্পল। ইন্ডিয়া মাস্ট নেভার ইন্টারফিয়ার ইন আওয়ার কান্ট্রি অ্যাগেন। এই বিষয়ে আমি কখনো সেকেন্ড কোনো কথা বলিনি। বাংলাদেশ নিয়ে ইন্ডিয়া যথেষ্ট খেলেছে, আমাদের নদীর পানি নিয়ে খেলেছে, আমাদের বর্ডার নিয়ে খেলেছে, আমাদের ইন্টারনাল পলিটিক্স নিয়ে খেলেছে, বহু খেলেছে। নো মোর। এই বিষয়ে আমি সম্পূর্ণ আনকম্প্রোমাইজ। আমি সব সময় বলে আসছি, আমি পাকিস্তানের 1971 সালের নির্মমতার বিরুদ্ধে। পাকিস্তানকে আমরা ভুলবো না 1971 সালে যে অত্যাচার আমার দেশে করেছে। বুঝতে পারবেন নাকি? ভালো লাগে না আমার ভিডিও দেখবেন না, গেট লস্ট। যারা আমাকে বুঝেন না, গেট লস্ট। নিজের দেশকে ভালোবাসতে পারলে আপনি আমার ভাই। নিজের দেশকে ভালোবাসতে পারবেন না, আপনার ধর্মকে প্রায়োরিটি দিবেন,
হিন্দু হন আর মুসলিম হন, আফগানিস্তানকে আফগানিস্তান, সৌদি আরব আর ভারত বলার জন্য ইউ নট মাই ফ্রেন্ড, ইউ নট মাই ফ্রেন্ড, দিস সিম্পল। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ফুল ভিডিওটি দেখার পরে যদি আপনাদের মনের মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট হিসেবে কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন মুফাচ্ছিল ইসলামের বক্তব্য। এই মুফাচ্ছিল ইসলামের বক্তব্য আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে দেখতে চাই। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।